ঘাসের উপর থেকে একটা গ্লাস ভাঙা অবস্থায় পাওয়া সানগ্লাসটা এখনো সারফারাজের হাতে ধরা। সারফারাজ আশেপাশে নজর বোলালো। ইতিমধ্যে জায়গাটা শুনশান, জনমানব শূন্য স্থানে পরিণত হয়ে গিয়েছে। সামনে বিশাল জায়গা জুড়ে তৈরিকৃত কৃত্রিম পুকুরের পানির উপর পুকুরের ধার দিয়ে বসানো রং বেরঙের সোলার স্ট্রিট লাইটগুলো আলো পড়ায় পানির প্রকৃত রঙও বোঝা যাচ্ছে না। সারফারাজের পিছনে ওর থেকে ২ হাত দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে আহাদ। সারফারাজ আহাদের দিকে ঘুরে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, আশপাশটাতে একটু নজর বুলাও আহাদ। তেজের সানগ্লাসটা এখানে অবহেলিত, ভাঙা অবস্থায় পড়ে থাকার বিষয়টা আমাকে ভাবাচ্ছে। আহাদ ওকে বস বলে আশপাশটা একটু ঘুরে ঘুরে নজর বুলিয়ে দেখতে শুরু করলো। সারফারাজ সেখানে বেঞ্চের উপর বসলো দু চোখ বুজে। কিয়ৎক্ষণ পর আহাদ এসে বলল, বস, আশপাশটা দেখা শেষ। এখানে কোথাও তেজ স্যার বা নির্ঝর স্যার নেই। এই বলে আহাদ ওর ডান হাতে উঠিয়ে ইশারায় একটা সাইড দেখিয়ে বলল, আর ওই সাইডটা ঘনজঙ্গল বস। ওখানে বিভিন্ন ধরনের হিংস্র পশুদের বাস। আমার মনে হয় না তেজ স্যার বা নির্ঝর স্যার আপনাকে কল করে আসতে বলার পর ওই সাইডে যাওয়ার সাহস করবেন। সারফারাজ চক্ষু তুলে তাকালো আহাদের দিকে, অতঃপর বলল, তাহলে কি বলতে চাইছো তুমি আহাদ? আমার ভাইদের, এমপি সারফারাজ ইউসুফ খানের ভাইদের কেউ কিডন্যাপ করার সাহস দেখিয়েছে? আহাদ একবার ঢুক গিলল। মুখের ভিতরটা এতটাই শুকিয়ে গিয়েছে আহাদের যে এক ঢুকে গলা ভিজল না কিঞ্চিত পরিমাণও। তবুও খানিকটা সাহস সঞ্চার করে আহাদ বলল, আমার তো তাই মনে হচ্ছে বস। সারফারাজ ওর ২ হাত শক্তভাবে মুষ্টিবদ্ধ করে নিল তৎক্ষণাৎ। গাঁটগুলো চাপের ভারে স্পষ্ট হলো। শিরাগুলো ফুলে উঠেছে খানিকটা। সারফারাজ ওর পাজামার পকেট থেকে ফোন বের করে পিহুকে কল করলো। ঘড়িতে তখন প্রায় ৯টা বাজে। পিহু ওদের রুমে বিছানায় আধশোয়া হয়ে লেখিকা নুসাইবা ইবানার প্রথম প্রকাশিত বই অর্ধাঙ্গিনী পড়ছিল। বইটা সে গতকাল নীরার থেকে নিয়েছিল। নীরার রুমে সমসাময়িক অনেক লেখক লেখিকার প্রকাশিত বইয়ের গল্প সংগ্রহ করে রাখা রয়েছে। নীরাকে মাঝে মাঝে বইগুলো পড়তে দেখে পিহু নিজ থেকেই নিজের বই পড়ার ইচ্ছে পোষণ করল নীরার কাছে। যেহেতু পিহু ও সারফারাজ সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাই নীরার কাছে এই অর্ধাঙ্গিনী বইটা পিহুর পড়ার জন্য বেটার হবে বলে মনে হয়েছিল। গুনে গুনে প্রায় ৫০টা পৃষ্ঠা পড়া শেষ করেছে পিহু গতকাল থেকে। তখনই পাশে রাখা পিহুর ফোনটা বেজে উঠল। সে গাড় ঘুরিয়ে ফোন স্ক্রিনের দিকে তাকাতেই আই লাভ ইউ দিয়ে সেভ করা নাম্বারটা দেখল। পিহুর ঠোঁটে মুচকি হাসির রেখা ফুটে উঠল। বিয়ের আগে সারফারাজ যখন পিহুকে এই ফোনটা গিফট করেছিল, তখন সে নিজেই নিজের নাম্বারটা আই লাভ ইউ নামে সেভ করে রেখেছিল। আজও তা পিহু পরিবর্তন করেনি। পিহু ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে সারফারাজ শীতল কণ্ঠে ভেসে আসলো, কি করছো বউ? পিহু শান্ত কণ্ঠে বলল, পড়ছিলাম। কি পড়ছো? একটা গল্পের বই। আরে বাহ, আমার বউটা কবে থেকে বইপ্রেমী হয়ে গেল, টেরই পেলাম না। ওহো, এখনো পুরোপুরি বইপ্রেমী হয়ে যায়নি। গতকালই নীরার থেকে নিয়েছিলাম বইটা পড়ার জন্য। তবে পড়তে যে ভীষণ ভালো লাগা কাজ করছে, তাতে বইপ্রেমী হয়ে উঠতে খুব বেশি সময় লাগবে না বলে মনে হচ্ছে না আমার। সারফারাজ স্মিত হেসে বলল, বিভিন্ন ক্যাটাগরির বই পড়া ভালো, মন মাইন্ড ফুরফুরে থাকে। পিহু ছোট্ট করে হুঁ বলল। সারফারাজ বলল, সবাই খেয়ে নিয়েছে? হুম, শুধু আপনারা ৩ ভাই বাকি। পিহুর এই কথাতেই সারফারাজ বুঝতে পারল যে তেজ আর নির্ঝর বাড়িতে যায়নি। সারফারাজ সরাসরি পিহুকে ওরা এখানে আছে কিনা এই প্রশ্নটা করল না, কারণ পিহু ওদের নিয়ে চিন্তা করবে। সারফারাজের নিজেকে যথাযথ শান্ত রেখে বলল, তুমিও খাওনি যে সেটা আমি জানি। পিহু ওর নিচের ঠোঁট আলতো করে কামড়ে ধরল কেবল, কিন্তু কিছু বলল না। সারফারাজ আবারও বলল, আজ আর আমার জন্য না খেয়ে অপেক্ষা করো না তুমি বউ, এখনই খেয়ে নাও। পিহু বলল, কেন, আপনি কি বাহিরে খেয়ে নিয়েছেন? ওহো, খাওয়া হয়নি এখনো। আজ আমার একটা জরুরি মিটিং আছে 10টা থেকে। সেই সূত্রে শহর থেকে অনেকটা দূরে আসতে হয়েছে আমাকে। মিটিং শেষ হতে হতে মাঝরাত হয়ে যেতে পারে। এত রাতে এই রাস্তা ধরে বাসায় ফেরাটা নিরাপদ হবে না। তাই ভাবছিলাম রাতটা এখানেই কাটিয়ে দেব। তোমার কোনো আপত্তি নেই তো বউ? পিহুর লজ্জামাখা হাসি মুখখানা মুহূর্তে মলিন বর্ণ ধারণ করল সারফারাজের না ফেরার কথা শুনে। পর মুহূর্তেই সারফারাজের নিরাপত্তার কথা চিন্তা করে পিহু আর বাদ সাধল না। জোরপূর্বক হেসে বলল, সাবধানে থাকবেন আর সময় মতো খেয়ে নিবেন। তবে আজ তবে আজেবাজে কিছু খাবেন না। কারণ জায়গা পরিবর্তন হলেও আমাদের স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত। নয়তো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে।
আর হ্যাঁ, কাজ শেষ করে বিশ্রাম নেবেন, তারপর বাসায় ফিরে আসবেন। পিহুর প্রতিটি কথায় সারফারাজ মাথা দুলিয়ে দুলিয়ে মৃদু হাসছে। অতঃপর সারফারাজ বলল, জো হুকুম আপকা, বেবি যান। পিহু সারফারাজের কথা স্পষ্ট বুঝতে না পেরে বলল, হুঁ, কি বললেন পুরোপুরি বুঝলাম না। বললাম, আমি তোমাকে যেমন ভালোবাসি তেমন তুমিও যে আমাকে ভালোবাসতে শুরু করেছ, তা আমি বুঝতে পেরেছি। পিহু বলল, ওহো, আপনি এমনটা বলেননি। কিন্তু এটা তো সত্যি। সত্যি না? তুমি বলো। পিহু এবার খানিকটা লজ্জা পেয়েছে। লজ্জামাখা কণ্ঠেই বলল, জানি না, রাখুন তো। এই বলে পিহু ফোন না কেটেই ফোনটা নিজের বুকের উপর চেপে ধরল। নিঃশব্দে হাসতে শুরু করলো। পিহুর হৃৎপিণ্ডের গতি বেড়েছে। ফোনের ওপাশ থেকে সারফারাজ যেন সেই মৃদুভাবে দুক দুক করার শব্দ শুনতে পাচ্ছে। পিহু আনমনেই বলল, বিয়ের পরে আজই প্রথম গোটা একটা রাত আমাকে একাই এই ঘরে কাটাতে হবে, আপনাকে ছাড়া এমপি সাহেব। জানি না কেন এমন শূন্য শূন্য অনুভব হচ্ছে বুকের ভিতরটাতে। জানি না আমি। সত্যিই জানি না। আপনার কথায় এই অনুভূতিগুলো কাউকে ভালোবাসার পর থেকে শুরু হয় কিনা তা আমি জানি না। পিহুর বলা প্রতিটি কথা সারফারাজ ফোনের ওপাশ থেকে শুনতে পারল। সারফারাজের ঠোঁটে তৃপ্তির এক চিলতে হাসির রেখা ফুটে উঠেছে। অতঃপর সারফারাজ শব্দ করে একটা প্রশান্তির নিঃশ্বাস ফেলে কলটা কেটে দিল। পিহুকে কল করেছে সারফারাজ সেটা বুঝতে পারা মাত্রই আহাদ সেখান থেকে সরে গিয়েছিল খানিকটা দূরে। তবে ওর নজর ঠিকই সারফারাজের ওপর ছিল। সারফারাজ ইশারায় আহাদকে নিজের কাছে ডাকলো। আহাদ সারফারাজের সামনে এসে দাঁড়িয়ে বলল, বস, এখন আমাদের করণীয় কি? সারফারাজ শীতল কণ্ঠে বলল, আগে বাংলো বাড়িতে খোঁজ নাও। ওরা ওখানে না থাকলে সরাসরি আইজিপির সঙ্গে কথা বলো। ঢাকায় ঢোকা এবং বেরোবার সব রাস্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করার ব্যবস্থা করতে বলবে ওনাকে। রাস্তাগুলোতে প্রয়োজনের থেকে বেশি চেকপোস্ট বসাতে হবে। প্রত্যেকটা গাড়ি থামিয়ে তাতে নিখুঁত তল্লাশি নিতে হবে। পাশাপাশি সব চেকপোস্টের সিসিটিভি ফুটেজ লাইভ মনিটরিং এর আয়ত্তে রাখতে হবে। আহাদ তৎক্ষণাৎ নিজের কাজে লেগে পড়ল। পিহুর কোলের উপর থাকা গল্পের বইটা বেডসাইড টেবিলের উপর রেখে ভালোভাবে শুয়ে পড়ল। লাইটটা নিভালো না। পায়ের কাছে অবহেলায় পড়ে থাকা কম্বলটাও টেনে গায়ে জড়ালো না। তবে যেভাবে জড়সড় হয়ে শুয়ে আছে পিহু, তাতে ওর শরীরের জন্য কম্বলটা নেওয়া জরুরি ছিল। পিহু বিড়বিড়িয়ে বলল, মন চাইছিল বলতে আপনাকে ফিরে আসার জন্য, কিন্তু মস্তিষ্ক বাধা দিচ্ছিল। কারণ আপনার নিরাপত্তাটা বেশি জরুরি এখানে। এ কোন দুটানার মাঝে ফেললেন আপনি আমায় এমপি সাহেব? আমার পাশে আপনার থাকা এই রোজকার অভ্যাসটা আজ ভুলে আমি কিভাবে ঘুমাবো? আহাদ সারফারাজের দেওয়া প্রথম ধাপের কাজ সম্পন্ন করে আবারও ওর সামনে এসে দাঁড়ালে সারফারাজ বলল, অফিসে যাব, চলো। অতঃপর সারফারাজ আহাদের সাথে গাড়ি নিয়ে পুনরায় নিজের সিক্রেট অফিস এরিয়ায় উদ্দেশ্য বেরিয়ে পড়ল। সারফারাজ ড্রাইভিং সিটের পাশের সিটেই বসে আছে। আহাদ ড্রাইভ করতে করতে বলল, বস, ওখানে কি কোনো বিশেষ কাজ আছে? না মানে, আবারও যেতে চাচ্ছেন যে? সারফারাজ ফোনে টাইপিং করতে করতে বলল, বিশেষ তো বটেই। বেশ খানিকক্ষণ পর ওরা গন্তব্যস্থলে পৌঁছালো। সারফারাজ ও আহাদ একসাথে গাড়ি থেকে নামলো। সারফারাজ ওর হাত জোড়া উপরে উঠিয়ে একত্র করে গা জাড়া দিয়ে সামনের দিকে অগ্রসর হতে শুরু করলো। ওর পিছন পিছন আহাদও আসছে। পর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পিস্তলধারী গার্ডসরা রোবটের মতো অনুভূতিশূন্যহীন হয়ে দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে। সারফারাজ সারফারাজ সকল গেট অতিক্রম করে সোজা টর্চার রুমের ভিতরে প্রবেশ করলো। আহাদ সেই রুমের দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা গার্ড দুজনকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলল, কোনো নতুন মাল এসেছে নাকি? একজন গার্ড বলল, হুঁ, একটু আগেই এসেছে। অতঃপর আহাদ ভিতরে প্রবেশ করতে করতে শুকনো ডুব গিলে মনে মনে বলল, আজ টমের বুড়ি বুথসটা দারুণ হবে বলে মনে হচ্ছে। টর্চার রুমের ভিতরে একটা চেয়ারে বসে আছে সারফারাজ, মেরুদণ্ড সোজা করে পায়ের ওপর পা তোলে। দৃষ্টি ওর নিজের পায়ে থাকা কালো শোয়ের উপর, যেখানে অল্প স্বল্প দুলুর লেগে রয়েছে। সারফারাজের থেকে 1.5 হাত দূরত্ব বজায় রেখে আরেকটা চেয়ারে হাত পা মুখ বাঁধা অবস্থায় বসিয়ে রাখা হয়েছে রায়হান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক মরহুম রায়হানের জামাতা হামিদুরকে। হামিদুর নিজেকে ছাড়ানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু শক্ত বাঁধনের কাছে তাকে হার মানতে হচ্ছে বারবার। হামিদুরের মুখ থেকে কেবল শব্দ বের হচ্ছে। সারফারাজ আহাদকে উদ্দেশ্য করে বলল,
ওর এই শব্দটা আমার কানে পোকা নাড়িয়ে দিচ্ছে আহাদ। মুখটা খুলে দাও, দেখি কি বলতে চায় ও। আহাদ তৎক্ষণাৎ হামিদুরের মুখের বাঁধন খুলে দিলে হামিদুর যেন নিজের যায় যায় অবস্থা হওয়া প্রাণটা ফিরে পেল। কতক্ষণ জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজের শরীরটাকে হালকা করলো সে। অতঃপর বলল, আমাকে এইভাবে এখানে তুলে আনার মানে কি এমপি সাহেব? সারফারাজ ওর জুতোর উপর ফু দিয়ে অবশিষ্ট দুলোটুকু উড়িয়ে বলল, একটু আত্মীয়তা দেখানোর ইচ্ছে হয়েছিল, তাই আপনাকে উঠিয়ে আনা হয়েছে। হামিদুর কিছুটা রাগ নিয়ে বলল, এ কেমন অতিথিয়তা? এমন একটা বন্ধ ঘরে চেয়ারের সাথে বেঁধে রেখে এক প্রকার দম আটকে মেরে ফেলার চেষ্টা করাকে অতিথি সেবা বলে? সারফারাজ বাঁকা হেসে বলল, বলে না বুঝি? তাহলে আপনার বাসায় এটাকে কি বলে? অত্যাচার করা বলে। নিরপরাধ নির্দোষ একজন মানুষকে কওয়া নেই বলা নেই, তার কর্মস্থল থেকে উঠিয়ে এনে এইভাবে বেঁধে রাখাকে হ্যারাস করা বলে। আপনি একজন পাওয়ারফুল এমপি হতেই পারেন, কিন্তু দেশের আইন কানুন সবার জন্যই সমান। তাই আপনার নামে হ্যারাসমেন্টের মামলা করলে আপনি আপনার পদটাও হারিয়ে ফেলতে পারেন। ও, আমি তো ভয় পেয়ে গেলাম। আহাদ, এবার আমার কি হবে? আমি আমার এমপি পদ হারিয়ে ফেলবো, তারপর আমাকে মামলা থেকে বাঁচতে সাপুড়েদের মতো আজ এখানে কাল ওখানে বাসা বেঁধে বেঁধে থাকতে হবে। সারফারাজের এরূপ কথায় আহাদ এই মুহূর্তে কেমন রিয়াকশন দিবে তা সে বুঝে উঠতে পারছে না। হামিদুর অবাক চোখে তাকিয়ে আছে সারফারাজের দিকে। পরক্ষণেই সারফারাজ আহাদের পকেট থেকে রিভলভারটা ছু মেরে নিয়ে সোজা হামিদুরের মুখের ভিতরে পুরে দিল। হামিদুরের মাথা পিছন দিকে হেলে গেল, ভয়ে তার কলিজার পানি শুকিয়ে যাওয়ার উপক্রম হলো। চোখ জোড়ার আকৃতি অনেকটা বড় হয়ে গিয়েছে। সারফারাজ রাগে হিস হিসিয়ে বলল, তুই খুব ভালোভাবেই জানিস তোকে এখানে উঠিয়ে আনার পিছনে কারণটা কি। তবুও আমার সামনে নাটক করছিস। নাটক করছিস তুই? হামিদুর অমত অবস্থাতেই মাথা এপাশ ওপাশ নাড়িয়ে না সূচক জবাব দিলে সারফারাজ ওর হাতে থাকা রিভলভারটার ট্রিগারের আঙ্গুলটা রেখে বলল, আমার আঙ্গুলের একটা চাপই যথেষ্ট তোর মুখের ভিতরটা ছিদ্র করে মাথার পিছন দিয়ে বুলেট বের হয়ে যাওয়ার জন্য। তাই আমার সামনে মিথ্যে কিংবা একটাও অপ্রয়োজনীয় সত্য বলিস না। যা জিজ্ঞেস করব পরিষ্কারভাবে সত্য সত্য আনসার করবি। হামিদুর এবারও ইশারায় বুঝালো সে অমনি করবে যেমনটা সারফারাজ বলতো। সারফারাজ হামিদুরের মুখের ভিতর থেকে রিভলভারটা বের করতেই হামিদুর জোরে জোরে কাশতে শুরু করলো। একটু পর হামিদুর নিজেকে স্বাভাবিক করে নিয়ে সারফারাজ বলল, আমার ভাইয়েরা কোথায়? কোথায় লুকিয়ে রেখেছিস ওদের? কার কোথায় এমনটা করেছিস তুই? কত টাকা নিয়েছিস বিনিময় হিসেবে? হামিদুর গাবড়ানো কণ্ঠে বলল, আমি জানি না এমপি সাহেব। আমি সত্যিই জানি না আপনার ভাইয়েরা কোথায়। আপনার সাথে আমার পার্সোনাল কোনো শত্রুতা নেই যে তার বদলা নিতে আমায় এমন কিছু করতে হবে। আমি সত্যি বলছি এমপি সাহেব, আমি কিছুই করিনি আপনার ভাইদের সাথে। আমি কিছুই করিনি। হামিদুরের মুখের কথা বিশ্বাস না হলেও তার চোখ দেখেই সারফারাজ বুঝতে পেরেছে সে কিছুই করেনি তেজ ও নির্জরের সাথে। তাহলে তেজ ও নির্জরকে কিডন্যাপ করলোটা কে? কিছুই বুঝে উঠতে পারছে না সারফারাজ। সারফারাজ ওর হাতে থাকা রিভলভারটা অগ্রাংশ দিয়ে নিজের কপালটা ডান পাশে বুলাতে বুলাতে হামিদুর থেকে সরে এসে বলল, আমার ভাইদের সন্ধান না পাওয়া পর্যন্ত এখানেই বাঁধা অবস্থায় থাকবে। সেই বিষয়ে গার্ডসদের জানিয়ে রাখো আহাদ। এ বলে সারফারাজ হনহনিয়ে টর্চার রুম থেকে বেরিয়ে গেল। আহাদও ছুটল সারফারাজের পিছন পিছন। মাঝখানে সে গার্ডসদের হামিদুরের উপর কড়া নজর রাখতে বলেছে। সারফারাজ ওর গাড়ির ড্রাইভিং সিটে এসে বসে গাড়ি স্টার্ট করলো। আহাদ ছুটতে ছুটতে এসেছে ভিতর থেকে গাড়ি পর্যন্ত এই রাস্তাটা। একটুর জন্য গাড়ি মিস করলো না সে। ড্রাইভিং সিটের পাশের সিটে বসে হাঁপড়ের মতো বুক ওঠানামা করে নিঃশ্বাস ফেলছে আহাদ। সারফারাজ পুরো ঢাকা শহর খুঁজে দেখতে শুরু করেছে। বিভিন্ন চেকপোস্টের মোতায়েন করা পুলিশদের সাথে কথা বলছে সে। কিন্তু সবখান থেকেই ফলাফল শূন্যই মিলছে সারফারাজের। তেজ আর নির্জরের কোনো হদিস নেই কোথাও। এভাবে কি করে দুজনের প্রাপ্তবয়স্ক ছেলে উধাও হয়ে যেতে পারে সেটা সারফারাজ কিছুতেই বুঝে উঠতে পারছে না। দেখতে দেখতে গোটা একটা রাত কেটে গেল নির্গম দুশ্চিন্তা অজানা ভয় মনের ভিতরে জমে রেখে। সারফারাজ এখনো ঘুরছে এখানে সেখানে। সন্দেহভাজন এমন অনেককে গ্রেফতার করে তাদের পার্সোনালি জিজ্ঞাসাবাদ করেছে সারফারাজ, কিন্তু কেউই তেজ ও নির্জরের সন্ধান
দিতে পারেনি। সূর্যের তেজি আলোয় চোখে মুখে এসে পড়তেই নির্ঝর চোখ মুখ কুঁচকে নিল। পিটপিট করে চোখ খুলতেই, মাথার উপরে খোলা আকাশ দেখে চারপাশে তাকাতেই দূর দূরান্ত পর্যন্ত বিশাল বিশাল আকৃতির গাছপালা ঘেরা ঘন জঙ্গল ভীষণ অবাক হলো সে। মাথাটা ভীষণ বার হয়ে আছে নির্ঝরের। কোনো রকমে এক হাত নিজের মাথায় চেপে ধরে উঠে বসলো নির্ঝর। বিড়বিড়িয়ে বলল, এই জঙ্গলের ভিতরে আমি এভাবে পড়ে আছি কেন? আমি কি আদতে বেঁচে আছি? তেজ ভাই কোথায়? এই বলে নির্ঝর উঠে দাঁড়িয়ে তেজকে ডাকতে শুরু করলো। কিয়ৎক্ষণ পর নিজের থেকে খানিকটা দূরে একটা মাঝারি লম্বা ঘন গাছের ঝাড়কে নড়েচড়ে উঠতে দেখে নির্ঝর দু কদম পিছিয়ে গেল। নিজের দু হাত মুষ্টিবদ্ধ করে সামনের দিকে এগিয়ে ভীতস্বরে বলল, ওখানে কে রে? এই বলে নির্ঝর একবার ডুব গেল। জারের ওপাশ থেকে কোনো সাড়া শব্দ এলো না, কিন্তু আগের মতোই এবারও জারটা নড়ে চড়ে উঠল। নির্ঝরের ভয়ের মাত্রা বেড়ে গেল। নির্ঝর মনে মনে দোয়া দরুদ পাঠ করতে শুরু করলো। বিড়বিড়িয়ে বলল, কোনো হিংস্র জন্তু জানোয়ার নেই তো ওই ঝোপের আড়ালে? আল্লাহ তুমি আমায় বাঁচাও। তখনই একটা বড় সাইজের ইঁদুর ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। দ্রুত পায়ে ছুটল নির্ঝরের দিকে। নির্ঝর এতটাও লক্ষ্য না করে আ বলে চিল্লিয়ে উঠে ওই জায়গাতেই গোল গোল ঘুরতে শুরু করলো। পরক্ষণেই একটা গাছকে শক্ত করে জড়িয়ে ধরে দু চোখ বন্ধ করে চিল্লিয়ে বলল, বাঘ সিংহ হাতি তোমরা আমার দাদা দাদি বাতিজি, আমায় তোমরা খেও না, মেরো না। আমি অবিবাহিত অবলা একটা শিশু বাচ্চা, সবে সবে কবছর হলো 18 পেরিয়েছে। আমার মেলা দিন বাঁচার শখ আছে, আমার বাঁচার সুযোগ দাও। কথা দিচ্ছি, তোমাদের শান্তি নষ্ট করতে আমি আর এই জীবনে এই জঙ্গলের মুখ হব না। অজ্ঞানেও না, সজ্ঞানে তো আরোই না। পরপরই নির্ঝর ওর কাঁধের উপর কারোর ছোঁয়া অনুভব করতেই ভয়ে লাফ দিয়ে মাটির উপর থেকে পা জোড়া তুলে গাছের সাথে পেঁচিয়ে নিয়ে উপরে ওঠার চেষ্টা করতে নিলে তেজ বলল, নেশা কি এখনো ছুটেনি তোর? গাছে উঠেছিস কেন? তেজের কণ্ঠ কর্ণপাত হতেই নির্ঝর চোখ মেলে গাড় হালকা বাঁকিয়ে তেজের দিকে তাকালো। তেজকে দেখা মাত্রই নির্ঝরের সব ভয় কমে গেল এক নিমেষেই। তৎক্ষণাৎ নির্ঝর গাছ ছেড়ে নেমে দাঁড়িয়ে বলল, তেজ ভাই, আমায় একা ফেলে কোথায় চলে গিয়েছিলে তুমি? তেজ বলল, আরে বেটা, সব দোষ তো তোরই। গতকাল কি কি করেছিস সব ভুলে গেছিস? তোরে তেজের এরূপ কথা শোনা মাত্র নির্ঝরের গতকাল অনুর সাথে ওদের বাসা থেকে বের হওয়ার পর রাস্তায় অপরিচিত দুটো মেয়ের সাথে হওয়া বেইজ্জতির কথা মনে পড়ল। নির্ঝর মুখ ছোট করে বলল, আবারও সেই বেইজ্জতির কথা মনে করিয়ে দিলে ভাই তুমি। তেজ দাঁতে দাঁত চেপে বলল, আবার যদি কোনো সিনেমাটিক কাহিনী করিস তাহলে তোর মুখের মধ্যে শিয়ালের পায়খানা লেপে দিব। নির্ঝর সঙ্গে সঙ্গে ওর মুখ দুটো চেপে ধরল। তেজ ওর পশ্চাৎদেশের উপর হাত বুলাতে বুলাতে বিড়বিড়িয়ে বলল, এই খাটাসটার সামনে কিছুতেই বলা যাবে না যে গতকাল 2 নম্বর সারার জন্য ওকে নিয়ে জঙ্গলের ভিতরে এসেছিলাম। ঝোপের আড়ালে বসতেই ইঁদুর আমার পশ্চাৎদেশে কামড়ে দিয়েছিল। যা সাপ কামড়েছে ভেবে পেনিকে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমি মাত্র ওর ডাকে সেন্স ফিরেছে আমার। না হলে আমার মান ইজ্জতের ফালুদা বানিয়ে দিবে এই নির্জয়রা।